সমস্ত জিনিসপত্র ঠিক জায়গায় ভরে গুছিয়ে নিয়ে তারপরে এখান থেকে বেরোবো। বাইগাঁও থেকে আমরা বেরিয়ে পড়লাম, বাইগাঁওকে বাই বাই করে। ওয়েলকাম টু ভিলেজ বড়ো লোবাং। এই গ্রামটা না 1920 সালে একটার দাম 10 টাকা। নিচে জলটা তো পরিষ্কার যে সব দেখা যাচ্ছে, কিন্তু ও আর যেই মেঘালয়তে ঢুকলাম কপিলী নদী পার করে, রাস্তাটা দেখো একদম বদলে গেল। ড্যামের উপর থেকে যখন এই জায়গাটা দেখলাম না, তখন আর আগে যাওয়ার কিন্তু মনটা আসতে চাইলো না। এমন পা হচ্ছে একদম জলে। থাকবো নদীর ধারে আর আগুন জ্বালাবো না, এটা হতে পারে না। গুড মর্নিং বন্ধুরা। সমস্ত জিনিসপত্র ঠিক ঠিক জায়গায় ভরে গুছিয়ে নিয়ে তারপরে এখান থেকে বেরোবো। ওই জঙ্গল দেখছো পেছনে, ওগুলো থেকে এরকম কাঠ কেটে কেটে নিয়ে এসে বান্ডিল বেঁধে রেখে দিচ্ছে, কেননা রাত্রেবেলা এখানে ঠান্ডা হয়। আর ওরা কিন্তু এই রকম চাংঘর, যেটা গত অরুণাচল প্রদেশের ট্রিপেও আমরা দেখিয়েছিলাম, থেকেও ছিলাম, এইরকম চাংঘরে থাকেন। এবং চাংঘরে থাকার ফলে দিনের বেলা বেশ আরাম, রাতের বেলাও কিন্তু আরাম। কিন্তু যেহেতু ভেতরে বাঁশ বেছানো এবং বাঁশের বাতার উপরে বিছানা ফিছানা সব কিছু নিচটা ফাঁকা, ওখান দিয়ে কিন্তু হাওয়া আসে। শীতের দিনে সেজন্য ঘরের মধ্যে কিন্তু সবসময় আগুন জ্বালিয়ে রাখতে হয়। তার জন্য কিন্তু এই কাঠগুলো কিন্তু অবশ্যই দরকার। রান্না বান্না সমস্ত কিছু এই কাঠেই হয়। নন্দীকে রেডি করতে কিন্তু আমাদের মোটামুটি ঘন্টা 2 লেগে গেল। সমস্ত কিছু নন্দীতে ঠিকঠাক লাগিয়ে দিয়ে এবার আমরা আমাদের জার্নি আবার শুরু করব। তো চলো রাইডটা শুরু করে ফেলি। আজকের ডে 12, 12তম দিনের আমরা রাইড আজকে শুরু করব। এখনও যা তেল রয়েছে 200 কিলোমিটার যাবে। আর এখান থেকে শিলংয়ের দূরত্ব 170-80 কিলোমিটার হবে। এখানে কিন্তু কোনো টাওয়ার নেই। বিশেষ করে আমাদের তো এয়ারটেল আমরা ইউজ করি, এয়ারটেলে কিন্তু টাওয়ার একদমই নেই। সকালে নন্দীর চেন লেবু করে নিয়েছিলাম, 150 ml মোবিলও টপ আপ করে নিলাম, কারণ মোটামুটি 2800 কিলোমিটার নন্দী ঠিক মোবিল ড্রেন করার পর চালানো হয়ে গেল। বাইগাঁও থেকে আমরা বেরিয়ে পড়লাম, বাইগাঁওকে বাই বাই করে। হর হর মহাদেব, বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে। ভোলেনাথ সবাইকে ভালো রেখো। সকাল 8টার সময় ঘুম ভেঙেছিল। তারপর তো আমরা চা বানিয়ে ডিম সেদ্ধ করে আমাদের কাছে যা টিফিন ছিল, চিড়ে ভাজা, চাল ভাজা, ওগুলো খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে সব কিছু প্যাক করে একদম 10টাই বেজে গেল।
এটা কিন্তু আমরা আসামেই চলছি, এখনো পর্যন্ত মেঘালয়ে ঢুকতে পারিনি। 3 মাইল উমরাংশর পর একটা জায়গা আসবে, 3 মাইল ড্যাম, কপিল নদীর উপরে বোধহয়, সেটা পার করব। তারপরে আমরা কিন্তু মেঘালয় এন্টার করব। আবার প্রায় 14 কিলোমিটার পরে এসে একটা লোকালয় পেলাম। গ্রামটার নামটা ঠিক এখনো জানি না, দেখছি। সাংবার, নিউ সাংবার, উমরাংশ। হ্যাঁ, ওয়েলকাম টু ভিলেজ বড়ো লোবাং। এই গ্রামটা না 1920 সালে স্থাপিত হয়েছিল, লেখা আছে ওখানে। এটার বয়স কিন্তু 104 বছর হয়ে গেল। উমরাংশ, ডিমা হাসাও, আসাম। আর এখান থেকে ওই রাস্তাটা গ্রামের মধ্যে চলে গেল, আর আমরা কিন্তু এখান দিয়ে চলে যাব উমরাংশ। ওই সামনে উমরাংশ লেক। গোপ্রোতে কতটা আসছে সেটা তো আমি বলতে পারছি না, দেখে নেও তোমরা। চলো সামনে এগিয়ে যাই। কোনটা দিয়ে যে যাবো বুঝতে পারছি না, একজন কাউকে জিজ্ঞেস করি, লোকাল। এটা কার মূর্তি তাও তো জানি না, তো জিজ্ঞেস করি দাদা ভাইকে। দাদা, এটাই তো শিলং যাব। মানে 3 কিলো হয়ে যাবে রাস্তাটা, তাই তো? हाँ 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 ঠিক আছে, ঠিক আছে। এটা কিন্তু উমরাংশর মেন বাজার। আগে নন্দীর পেটটা ফুল করে নি। এখানে একটা খাওয়ার দোকান আছে। তেলের দাম কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, এখন 100 টাকা 46 পয়সা। কিন্তু 891 টাকার তেল খেয়ে নিল। এখন কিন্তু 460 কিলোমিটার ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে। তো চলো এবার এখান থেকে বেরোই, আগে কিছু খেয়ে নিই। আমরা উমরাংশ এসে একটা দোকানে টিফিন করতে বসেছি। পুরি একটার দাম 10 টাকা, সাথে সবজি, ছোলা আলু দিয়ে, আর ডিমের অমলেট নিয়েছি। একদম পেট ভরে টিফিনটা করে ফেললাম। আমি তো 3খানা লুচি, তরকারি আর একটা ডিমের অমলেট, সাথে চা, পেটটাকে ভরিয়ে। আর জয়ন্তী 2খানা লুচি খেয়েছে। এখানে 10 টাকা করে লুচি, লুচিগুলো কিন্তু বেশ বড়। আর আমরা কিন্তু এবার শিলং যাওয়ার রাস্তাতে ঢুকে পড়লাম উমরাংশ থেকে। আমার উমরাংশ লেক। বিশাল বড় একটা এরিয়া নিয়ে লেকটা। দারুণ সুন্দর। চলো এবার ধীরে ধীরে এগোতে থাকি। ও ঠিক এই জায়গাটাই আমার জন্য অপেক্ষা করছিল, আর সেই জন্যই উমরাংশতে আসা। অসাধারণ অসাধারণ একটা
জায়গায় আমি এসেছি, ভাবতে পারিনি এতটা সুন্দর পরিবেশ এখানে পাবো। নিচে জলটা তো পরিষ্কার যে সব দেখা যাচ্ছে, কিন্তু এখানে আবার কেন চেকপোস্টটা বন্ধ কে জানে। যেতে পারবো তো? মনে হয় এটা দিয়ে যেতে দিবে না, কারণ সামনে এই জলটাকে আটকানোর জন্য গেটটা আছে, সে জন্য এটা দেবে, বোধহয় যেতে দেবে না। हेलो सर, यहाँ से नहीं जा सकते, घूम के जाना पड़ेगा। এখান দিয়ে যেতে না দিক দুঃখ নেই, কিন্তু এত সুন্দর একটা জায়গা নাহলে মিস করে যেতাম। আমাদের ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। অংশের আর এক প্রান্তে চলে আসলাম। লেকটা কিন্তু ছোটোখাটো না, বেশ বড় সড়ো। প্রায় 7 কিলোমিটার চালিয়ে চলে এলাম লেকের পাশ দিয়েই। ব্রহ্মাংশ লেককে ছেড়ে আমরা বেরিয়ে গেলাম 3 কিলো, একদম আসাম মেঘালয় বর্ডার। 3 কিলো থেকে কপিলী নদীকে পার করব, আর ওখানেও একটা সুন্দর ভিউ আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে। এখানে মাটি পাহাড়গুলো কেটে কেটে কিন্তু এই কয়লাগুলো বের করছে। কয়লার খনি। অসাধারণ। এই রাস্তায় না এলে সত্যি খুব ভুল করতাম। এবার রাস্তাটা কিন্তু একদম নিচে নদীর ধারে নিয়ে যাবে আমাদেরকে। সেজন্য দেখো কত সুন্দর নিচের দিকে নেমে গেছে। জাস্ট সেকেন্ড গিয়ারে দাও আর ধীরে ধীরে নিচে নামতে থাকো। এই যে লেকটাকে ওইদিকে বন্ধ করে রেখেছে, জল ছাড়া নাই। কি দেখবো? একদম মাঝখানটাতে দাঁড়াই, তারপর তোমাদের এখান থেকে একটু দেখাই দৃশ্যটা কেমন। জলটাকে এদিকে দেখো, মনে হচ্ছে যেন এত পরিষ্কার, গিয়ে খেয়ে নিই কিছুটা। আর এই দিকটা দেখো, দেখি জয়ন্তী কি দেখতে পেয়েছে। ও সত্যি এদিকটা না হলে তো একদমই মিস করতাম। ও অসাধারণ একটা দৃশ্য। এখানে একটু দাঁড়িয়ে সময় কাটাই, তারপর আগে যাব। সাফাই মেঘালয়া জয়ন্তী হিলস। ওয়েলকাম টু মেঘালয় জয়ন্তী হিলস ডিস্ট্রিক্টস। আমরা কিন্তু মেঘালয়তে ঢুকে পড়লাম। কিছু पूछना है দাদা? উপরে যাওয়ার রাস্তা নেই কোনো, বাঁধের উপর দিয়ে? আগে দিয়ে রাস্তা আছে? ঠিক আছে। সাপাই এখানে 2 কিলো 2.5 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 কিলো 2.5
আর যেই মেঘালয়তে ঢুকলাম কপিলী নদী পার করে, রাস্তাটা দেখো একদম বদলে গেল। काका वो डैम के पास जाना है, किस तरफ से जाए? ये रास्ता सीधा जाएगा ना? हाँ सीधा जाएगा लेफ्ट, ठीक है। और यहाँ से लेना पड़ेगा लेफ्ट। हाँ এখান থেকেই বাঁ দিকে ঘুরে গেলাম, ঘুরে গিয়ে সামনের দৃশ্যটা তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি। নামো। আর এইখান থেকে না সামনের ভিউটা একবার দেখো। কপিলী নদীকে এখানে কিন্তু বেঁধে রেখেছে এই বাঁধটা দিয়ে, আর আমরা বাঁধের ওপাশ দিয়ে এলাম ওই ব্রিজটা হয়ে। অসাধারণ একটা জায়গা। আমরা কপিলী রিভার ড্যাম থেকে এখন বেরিয়ে যাব। ওই সামনে একটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, ওই জায়গাটা যাব। চলে আসো। আমরা শিলং রাস্তায় উঠে পড়লাম। আমরা কিন্তু এটা দিয়ে একদম ড্যামের পাশে যাব। কপিলী নদীর যে ড্যামে জল ধরা আছে সেইখানটায় যাব। আই লাভ সাপাই। আর ড্যামের উপর থেকে যখন এই জায়গাটা দেখলাম না, তখন আর আগে যাওয়ার কিন্তু মনটা আজকে চাইলো না। তাই এইখানটাতে এসেই দেখছো পরপর 3টে রুম, আর এই রুমগুলো আমরা কিন্তু 800 টাকায় পেয়ে গেছি। আর যে আমাদের ছাড়তে এসেছিলো এখানে, তাকে দিয়ে হাফ কিলো চিকেনও আনতে পাঠালাম। সেই চিকেনটা আজকে রান্না করব, খাবো, আর এখানে সারাদিন মজা করব। আমরা এখন এই কপিলী নদীর ড্যামে যে জলটা ধরে রাখা আছে, এখানে স্নান করব। মাটিটা কিন্তু খুব শক্ত, আর হলুদ হলুদ উপরে, বুঝতে পারছো, এই যে হলুদ এঁটেল মাটি, রোদ পাওয়াতে মাটিটা কিন্তু ফেটে গেছে। আমরা এই নৌকাটাতেই নেমে এখানে স্নান করে নেবো, কারণ জলে যাওয়া যাবে না, প্রচণ্ড কাদা কিন্তু ভেতরে। স্নানটা সেরে কিন্তু খুব আরাম লাগছে, ঠান্ডা আর মিষ্টি জল। জয়ন্তী তো মুখে নিয়ে প্রথমে আমাকে বললো, আমি তো প্রথমে বিশ্বাস করিনি। তারপর জলটা মুখে দিয়ে সত্যিই খুব মিষ্টি। এবং ওই যে নৌকোতে দাদা বসে আছেন, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এই জল খেতে পারবেন। পেঁয়াজ, রসুন, লঙ্কা, লবণ সব তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো।
আমরা লেকের পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছি, এত সুন্দর লাগছে। আর আমাদের রুমগুলো এখানে, জলটা এত সুন্দর লাগছে দেখতে। তারপরে চড়গুলো ধাপে ধাপে সিঁড়ির মতো, কত সুন্দর। আর আমরা হেঁটে হেঁটে পাইচারি করছি। ধাপে ধাপে সিঁড়ির মতন বলে আবার কেউ নামতে যাবে না, কাদা কিন্তু এগুলো উপরে এঁটেল মাটি শুকিয়ে একেবারে এমন পা হরকাবে একদম জলে। এই জায়গাটা কিন্তু একদম পাথর। আর এই পাথরে গা বেয়ে জলটা কিন্তু বেশি ডিপ, এখানে গভীরতাটা অনেক বেশি। ও এখানে একটা সুইমিং পুলও করে রেখেছে। রিসর্টটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া নিয়ে, আর এখানে মোটামুটি সব রকম ব্যবস্থাই যিনি এর ওনার করে রেখেছেন। এখন এই সামনের ভিউ দেখার জন্য এই উপরটাতে উঠবো, টাওয়ারটাতে, তারপরে চার সাইডের ভিউটা একবার দেখবো কেমন লাগছে। চলো উপরে উঠে যাই। অপূর্ব একটা সুন্দর ভিউ এখান থেকে। এখানে কিছুক্ষণ দাঁড়াই, তারপরে এখান থেকে আবার হেঁটে হেঁটে আমাদের ওই যে দেখা যাচ্ছে ওই ঘরটাতে যাব। মাংস রান্না বসিয়েছি আজকে, বলে কষা কষা মাংস ঝাল ঝাল করে খাবে। ঘরের ভিতরে গ্যাস জ্বালিয়ে মাংসটা বসিয়েছি, ঠিক আছে? রান্নাটা কমপ্লিট হোক। অন্ধকারে বন্ধুরা কিছু বুঝতে পারছো? একটা লাইট জ্বলছে আর চারিধারটা কিন্তু একদম ফাঁকা, শুনশান, কিচ্ছু নেই। আর আমি ওইখানটাতে কিছু কাঠ জোগাড় করে এনে জ্বালিয়ে রেখেছি। এরকম জায়গায় থাকবো নদীর ধারে আর আগুন জ্বালাবো না, এটা হতে পারে না। তাই আমি এই একটা ভাঙা গাছ নিয়ে এলাম আর এই কাঠগুলোকে জোগাড় করে এইখানে ক্যাম্প ফায়ারটা কিন্তু শুরু করে দিয়েছি। আর জয়ন্তী মাংসটা ওই রুমে রাখছে, ধারে পাশে কেউ নেই আমাদের, আমরা দুজনেই আজকে রাত্রেবেলাটা এখানে একা কাটাবো। আর নন্দীকে এইভাবে কিন্তু বাইরে রেখে দিয়েছি। আর এই কুকুরগুলো কিন্তু আমাদের পাহারা দেওয়ার জন্য থাকবে সারা রাত আমাদের সঙ্গে। আমার চিকেন রান্না হয়ে গেছে। জয়ন্তী কিন্তু চিকেনটা রান্না বেশ কমপ্লিট করে ফেলেছে, দেখে তো খুব ভালো লাগছে। এবার ভাতটা হবে, তারপরে খাওয়া দাওয়া করে আজকের মতন কিন্তু ঘুমিয়ে পড়ব। কালকে সকালে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। গুড নাইট। গুড নাইট।